আজকের ৭১ মুখোমুখি অনুষ্ঠানের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের পরিচালক নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী আপা। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমি স্বাগত জানাচ্ছি আমাদের গবেষণা প্রতিষ্ঠান সিপিডি নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন আপাকে। আমরা আজকে দুজনকেই ডাকার একমাত্র কারণ হচ্ছে অর্থনীতির সাথে শিক্ষার সম্পর্ক, শিক্ষার সাথে অর্থনীতির সম্পর্কে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে যদি আপা আপনার কাছে জানতে চাই যে আমরা বহু বছর ধরে বলে আসছি যে শিক্ষা হচ্ছে মানব সম্পদের সবচেয়ে বড় যে আমার সোপান, যেটাতে আমরা এগিয়ে যেতে পারি, সেইটাতে আমরা আসলে গুরুত্ব জাতীয় বাজেটে কতটুকু দিতে পেরেছি বা আগামী যে বাজেট আসে সেখানে দিতে পারবো বলে আমরা আভাস পেয়েছি। অনেক ধন্যবাদ এটা নিয়ে যে আলোচনা করছেন আপনারা, কারণ সত্যি কথা বলতে গেলে এখন তো গণমাধ্যম অর্থনীতি, রাজনীতি, উত্তপ্ত মাঠ এগুলো নিয়ে বেশি। আপনারা যে এই সামাজিক সেক্টরটাকে নিয়ে আসছেন আলোচনায় গুরুত্ব দিয়ে, জন্য অনেক ধন্যবাদ ৭১ টিভিকে। আর স্বাগত জানাই সবাইকে, দর্শক শ্রোতা। একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমরা মুখে কিন্তু সবাই বলি, কেউ অস্বীকার করে না। নীতি নির্ধারক থেকে শুরু করে এমনকি রিক্সাওয়ালা ভাইও বলবে যে না, শিক্ষাটা খুবই দরকার। কেউ বলবে না এটা বাংলাদেশে একটা বিশাল অর্জনের জায়গা, কিন্তু যে চাহিদা তৈরি হয়ে গেছে সর্বস্তরের মানুষের মধ্যে শিক্ষার জন্য। আমি 16 সালে ভারতের নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থীর সাথে বিহারে গিয়েছিলাম। মাঠে হাঁটছি আইল দিয়ে, সেখানে জিজ্ঞেস করলেন তিনি যে ছেলে মেয়েকে কি লেখাপড়া পাঠাও? ওই চাষ করছিলেন একজন চাষি। সোজা উত্তর, কিয়া ফায়দা। আমাদের মানুষ কিন্তু বলবে না যে লেখাপড়া শিখে লাভ কি, বলবে না। তার মানে হচ্ছে চাহিদাটা তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের ঝামেলাটা উনি আর অনেক ভালো করে বলতে পারবেন, চ্যালেঞ্জটা, সীমাবদ্ধতা এবং আমি মনে করি দৃষ্টি দেওয়ার ক্ষেত্রেও সেটা হচ্ছে সাপ্লাই সাইডে। আমরা এখানে খালি বাজেট নিয়েই আলোচনা না, কাদের জন্য কতটুকু বাজেট বরাদ্দ কোথায় যাচ্ছে, সেটা কি আসলেও আমরা যেখানে যথাযথ দেওয়ার কথা সেখানে কি দিচ্ছি, এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা দরকার। দুঃখের সাথে বলতে হয়, গত কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি দুটো জিনিস। একটা হলো 16-17 সালে আমরা দেখেছিলাম সর্বোচ্চ বাজেট বরাদ্দের 14% বেশি ছিল শিক্ষার জন্য। তো এটা কমতে কমতে এখন 11-10% মোট বাজেটের বরাদ্দের এইটুকু। এটা একটা দুঃখজনক বিষয়। শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে, তার মানে হচ্ছে শিক্ষার্থী প্রতি বরাদ্দ কমেছে। মানে যেটা শুভঙ্করের ফাঁকি থাকে যে টাকার অঙ্কে বাড়ে কিন্তু পার্সেন্টেজে আমাদের অনেক কমে যাচ্ছে, সেটা আসলে এটা নিয়ে নীতি নির্ধারকরা অনেক দাবি করেন যে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষা খাতে। এখানে শুভঙ্করের ফাঁকি শুধু শিক্ষার্থী প্রতি না, আরেকটা ফাঁকি আছে, সেটি হলো শিক্ষাটাকে সিঙ্গেল সেক্টর হিসেবে বিবেচনা করা হয় না। একসময় ধর্ম মন্ত্রণালয়ের সাথে আমাদেরকে জুড়ে দেয়া হতো, আরেক সময় কি দেখলাম প্রযুক্তির সাথে, আরেক সময় কি দেখলাম যে আমাদের ওই স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটের খরচ এখান থেকে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তার মানে যথাযথ বরাদ্দটা শিক্ষায় আসলে আমরা পাচ্ছি না। এইটা একটা বড় জিনিস। আরেকটা উনি আরো ভালো করে বলতে পারবেন ফাহমিদা, যেটা হলো বরাদ্দটা তো যথেষ্ট নয়। কোথায় যাচ্ছে, কাদের জন্য যাচ্ছে, সমাজের একেবারে বঞ্চিত মানুষের জন্য যাচ্ছে কিনা। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম, জানুয়ারিতে যখন ভর্তি নীতিমালা হলো মাধ্যমিকে, তখন দেয়া হলো যে ন্যূনতম 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 7-8 হাজার টাকা গার্মেন্টস স্কুল অবশ্যই পারবে, ল্যাবরেটরি স্কুল পারবে, চা বাগানের স্কুল তো পারবে না। ওই জায়গাতে গিয়ে আমরা 1 কোটি মানুষ, তাদের সন্তান তো আমরা পারবেই না। আর দুটো সন্তান পড়াতে হলে ভর্তি যদি বাড়তি 3000 টাকা দিয়ে করতে হয়, এটাও বাদ দিলাম। আরেকটা উনি ভালো করে বলতে পারবেন, নগর দারিদ্র। এই ঢাকা শহরের আশেপাশে প্রায় 10 লক্ষের উপরে মানুষ বসবাস করে, যারা একেবারে বস্তিবাসী। 5000-এর মতো নাকি বস্তি ঢাকা শহরের আশেপাশে। এটা হচ্ছে এই রাজুকের পরিসংখ্যান, যেটা কতটুকু সত্য জানি না, কিন্তু আমরা তো দেখি প্রতিদিন বস্তিবাসী মানুষ। তাদের পক্ষে কি সম্ভব? এবং এটা হচ্ছে না দেখে, এই বিনিয়োগটা করছি না দেখে
আজকে আমরা দেখছি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আজকে দেখছি মাদকের দৌরাত্ম্য, আজকে দেখছি আমাদের শিক্ষার্থীরা ভর্তিই হতে আসছে না। আপনার কাছে শুনবো আরেকটা বিষয় যে ডক্টর ফাহমিদা আপনার কাছে যেটা সেটা হচ্ছে যে বাজেট একদম দুয়ারে আমাদের 7,90,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে আমরা যে আপা কথা বললো যে গুরুত্ব দেওয়ার কথা, কিন্তু গুরুত্বটা আসলে এতদিন পলিটিক্যালি দেওয়া হয়নি, কিন্তু এখন তো নন পলিটিক্যাল একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বাজেটেও আমরা দেখছি যে শিক্ষাটা আসলে যথাযথ গুরুত্ব পেয়েছে। বলা হচ্ছে যে গতবারের তুলনায় বরাদ্দ প্রায় 3,000 কোটি টাকা কমানো হয়েছে উন্নয়ন বাজেটে। দেখেন, এইবারের বাজেটটার আকারটা এমনিতে একটু ছোট হবে, কারণ বলা হয়েছে যে যে সমস্ত প্রকল্প বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে সেখানে একটু কাটছাট থাকবে, কিছু খরচ তো আপনাকে ওটা কমাতে হবে, এবং আর কিছু খরচ আবার বেশি কমানো যাবে না, পরিচালন ব্যয়, প্রশাসন ব্যয়, কিছু ফিক্সড কস্ট রয়েছে। তো সেইখানে শিক্ষা, স্বাস্থ্য কিংবা মানব সম্পদ উন্নয়নজনিত বাজেটগুলো কিন্তু সবসময় পিছনের দিকে থাকে। এখন আপনার রাজনৈতিক অরাজনৈতিক সরকার কিংবা মানে রাজনীতির বাইরে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় না যে প্রথম ধাক্কাতেই বিরাট একটা পরিবর্তন আনতে পারবেন। এখানে কয়েকটা বিষয় আছে, যে বরাদ্দটাও দেওয়া হয় যে সেই মন্ত্রণালয় কতখানি খরচ করতে পেরেছে সেইটার ভিত্তিতে। আরও যেটা বললাম যে অনেক যে বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় মনে করেন কোথাও একটা স্কুল বানানোর জন্য কোনো প্রয়োজন নাই, কিংবা অন্য মানে বিশেষ করে অবকাঠামো, শিক্ষা অবকাঠামোর জন্য যেতে দেওয়া হলো, সেইগুলা হয়তো কাটছাট করা হচ্ছে। আমরা তো ভিতরে প্রকল্প বাই প্রকল্প দেখি না, অনেক বিবেচনা হয়তো সেটাকে কমানোর বিষয় রয়েছে, এবং যেটা সামগ্রিকভাবে বললাম যে বাজেটের আকারটাই তো কমা হয়েছে। তবে এইখানে এই যে এখন কম দেওয়া হলো, কম যদি নাও দেওয়া হতো, বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে এই বাজেটটা বাস্তবায়ন করবে কে, এই সরকারই করবে কিনা না অন্য সরকার করবে, সেখানেও একটা প্রশ্ন রয়ে যায়। এবং তখন যদি এই বাস্তবায়নটা নিয়ে আপনি নিশ্চয়ই ওইটাও আপনার আলোচনার মধ্যে রয়েছে যে বরাদ্দ এক বিষয় আর বাস্তবায়ন এক বিষয়। তো যেটা বললাম যে যদি ব্যয়ের সক্ষমতাটা না থাকে সেখানে কিন্তু পরবর্তীতে ওই প্রপোর্শন অনুযায়ী কিন্তু ব্যয় বরাদ্দটা করা হয়। আমরা দেখি কি ভৌত অবকাঠামোতে সর্বোচ্চ বাজেটগুলো, হ্যাঁ বিল্ডিং, সেটা ধরেন রাস্তাঘাট, এগুলো আমরা দেখেছি যে যোগাযোগ এবং অবকাঠামো এই খাতগুলিতে তো বেশি বরাদ্দ থাকে, সেগুলো বড় বড় প্রকল্প, বড় খুব তাড়াতাড়ি সেগুলো ব্যয়ও হয়, কারণ ওখানে আরেকটা ইন্টারেস্ট থাকে অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি স্বার্থগ্রস্ত এখানেও থাকে, যেখানে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যে এখানেও তো ছোট ছোট কিছু অবকাঠামো থাকে, কিন্তু গুণগত মানের জন্য, অর্থাৎ আপনি শিক্ষা দিচ্ছেন সেখানে কি শিক্ষক রয়েছে কিনা পর্যাপ্ত, সেই শিক্ষকদের কি বেতন দেওয়া হচ্ছে সেটাও একটা। তো আমি বাজেটটাকে একটা অংশ মাত্র দেখছি, কিন্তু শিক্ষাটাকে সামগ্রিক একটা হোলিস্টিক ভিউয়ের মধ্য থেকে দেখতে হবে, যে আমি কি সত্যি শিক্ষাটাকে জাতি গঠনের একটা উপায় দেখি, একটা ঢাল হিসাবে দেখি, নাকি জাস্ট একটা আমার শিক্ষা একটা সার্টিফিকেট দিতে হবে ছাত্রছাত্রীদেরকে সেইরকমভাবে দেখি, তাহলে কিন্তু ওইটা হবে না। এবং সেই দৃষ্টিভঙ্গিটা আনফর্চুনেটলি আমরা এখনও দেখতে পাইনি। কারণ কি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো অনেক সংস্কার হয়েছে না, তো সংস্কারের জন্য স্বাস্থ্য খাতে করা হয়েছে খুবই ভালো উদ্যোগ, কিন্তু শিক্ষা সংস্কার হয়নি, কমিশন হয়নি। তো কেন হয়নি, এখানেও একটা বিষয় রয়েছে যে আমি প্রায়োরিটিটা কোথায় দিচ্ছি, আমার আউটলুকটা কি টুয়ার্ডস এডুকেশন, এটা একটা বিষয়। তো নীতির ক্ষেত্রে অনেক আপনি বলতে পারেন আগেও তো অনেক কমিশন হয়েছে, ভালো ভালো নীতিও ছিল, কিন্তু সেটা তো বাস্তবায়ন হয়নি, সেটাই আর কি। এটা আমি শুধুমাত্র ধরেন শিক্ষক বা ছাত্রছাত্রী এইটার চাইতেও যে উচ্চ পর্যায় থেকে আমি একটা দেশ শিক্ষাটাকে কোন জায়গায় রেখেছে, হ্যাঁ তো কোন জায়গায় দেখতে চাই সেটাই। উনি বলেছেন যে, আপনিও বলেছেন যে আপনার ইউনেস্কোর অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী, হ্যাঁ জিডিপির 4 থেকে 6-এর মধ্যে, আমরা তো সেই 2-এর আশেপাশেই ঘোরাঘুরি করছি, এবং সেটাকেও কিভাবে ইনফ্লেটেড করা হচ্ছে। তো সুতরাং এটা একটা দেখা যাচ্ছে যে আপনি অর্থের ক্ষেত্রেও কিভাবে প্রায়োরিটি দিচ্ছেন, আর অন্যান্য আমি নীতিমালার ক্ষেত্রেও প্রায়োরিটি দিচ্ছেন। তো এই জন্য আমি বলবো যে এই যে নেগলেক্টেড হচ্ছে, এইটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে রাস্তাঘাট ঠিকই হলো, কিন্তু আমি দেশ করার কাজের জন্য কোনো দক্ষ লোক পাচ্ছি না। আমাদের দেশে বিজ্ঞানী, গবেষক, সমাজবিজ্ঞানী এগুলি আর তৈরি হচ্ছে না, এবং তার ফলে
আপনি যতই রাস্তাঘাট তৈরি করেন না কেন সেগুলি কিন্তু পরিচালনা করার জন্য, জাতি বিদেশিদেরকে গঠনের আনতে জন্য, হবে। হ্যাঁ, আমাদের দেশের ভিতর থেকে কিন্তু আর হবে না। এমনকি লোকজন স্কিল লেবারও তো আমরা দেখছি যে বড় বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্কিল লেবারও আমাদের বাড়ি থেকে আনতে হচ্ছে। একটা আইরনিটা দেখেন যে এই যে আমরা বলছি যে আমাদের দেশের এত বেকারত্ব, শিক্ষিত এবং যত বেশি শিক্ষিত বেকারত্বের হার তত বেশি, হ্যাঁ, প্রাথমিক মাধ্যমিক উচ্চ শিক্ষিত পর্যায়ে তত বাড়ে। তো কারণটা কি? কারণ হচ্ছে যে একটা হচ্ছে আমাদের অর্থনীতির আকারটা এত বড় না, $450 বিলিয়ন ইকোনমি অত বড় না। আবার আমাদের সরকারের যে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয় সেটা 5 থেকে 6% মোট চাহিদার। তো তারপরে আবার বিনিয়োগ হচ্ছে না, ব্যক্তি খাতের বিনিয়োগ। তো আমাদের তো কর্মসংস্থান নাই, হ্যাঁ, যার জন্য এই যে গত বছর জুলাই আন্দোলন হলো, সেটা তো মূল আন্ডারলাইং ফ্যাক্টরটা কি? যে আন্ডারলাইং কজটা হচ্ছে যে চাকরি নাই, মানে গ্রোথলেস গ্রোথ যেটা আপনারা দীর্ঘদিন ধরে বলছেন সেটা। তারপরে দেখেন, কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের ব্যক্তি খাতে, এমনকি এনজিও খাতেও, তারপরে নন গভর্নমেন্ট খাতেও দেখেন, চাকরির জন্য আপনি করবেন, বিজ্ঞাপন দিবেন, হাজার হাজার দরখাস্ত আসবে। আমরা তো গত বছরে দেখেছি যে একটা সাধারণ রেলের চাকরির জন্য মাস্টার্স পাস এরা চাকরি করতে দরখাস্ত করে, তো কারণ চাকরি নাই। কিন্তু তারপরে দেখবেন এইগুলো যখন যাচাই বাছাই করা হয়, নিয়োগ করার মতো কাউকে পাওয়া যায় না। অর্থাৎ এই যে বিরাট একটা পার্থক্য রয়ে গেছে চাহিদা এবং সরবরাহ এবং স্কিলের মধ্যে যে মিসম্যাচ, যে নিয়োগকর্তা যাকে চাচ্ছেন সে তাকে আর পাওয়া যাচ্ছে না, সেই রকম এত অভাব। তো সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে, কোনো গুণগত মান নেই। আপা ওই জায়গায় একটু আসবো। আপা যে কথাটি আপনি বলছিলেন বা আমরা বলছি যে যেমন এই চলতি অর্থ বছরে 94,000 কোটি টাকার বাজেট বরাদ্দ আছে শিক্ষা খাতে, এর মধ্যে দেখা যাচ্ছে 13,000 কোটি টাকা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির, এবং যোগাযোগ খাতে দেখা যাচ্ছে 2,800 কোটি টাকা। তাহলে সব মিলায় টিলায় শিক্ষা খাতে দেখানো হচ্ছে 1,11,000 কোটি টাকা। এই যে রূপপুর পাড়া, তাহলে আমরা যে বাজেটটাকে বলছি গণমুখী কিনা, বা আমরা যে আলোচনা করি জনস্বার্থটা রক্ষার জন্য যে মানব সম্পদ তৈরি করার কথা আপা বললেন, সেই জায়গায় আসলে এটা কি আমরা জেনে বুঝেই করছি যে বাংলাদেশটাকে আসলে উন্নত দেশ করার কথা বলছি, কিন্তু উন্নত মানুষ, দক্ষ মানুষ গড়ে তুলবার পরিকল্পনা বাদ দিয়ে? এই বিষয়টি তো পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এই সরকার তো এইভাবে রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আসেনি। কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম, যেহেতু অভিজ্ঞ লোকজন আছেন উপদেষ্টা পরিষদে বা নীতি নির্ধারণীতে, তারা অন্তত এইটুকু দেখবেন যে আমার যেটাকে মানে এসডিজির কথা বলা হয় যে লিভ নো ওয়ান বিহাইন্ড, এই জায়গা থেকে আমরা যাচ্ছি কিনা, এটা ইকুইটি কিনা, ইকুইটি ফোকাসড বাজেট কিনা। বাজেট তো আমরা দিতে পারি আমাদের অনেক শিক্ষার্থীর জন্য, যেটাকে রহমান সোবহান সবসময় এই কথাটা বলেন, প্রফেসর রহমান সোবহান, যে বর্তমান শিক্ষাটা আমাদের দেশের এটা বিভাজিত সমাজেরই প্রতিফলন, বিভাজিত শিক্ষা। এই সমাজটাকে আমরা গড়ছি, কিন্তু কেন? তাহলে আমরা কি সবার জন্য শিক্ষার কথাটা এটা স্লোগানই শুধু? এই জায়গাতে যেটা বললেন যে আমরা দক্ষ জনশক্তি গড়তে পারছি না, তাহলে আমার রেডিমেড গার্মেন্ট সেক্টরে কেন এত ম্যানেজমেন্টের জায়গায় কেন বাইরের বিশেষজ্ঞ আনতে হয়? আমাদের শিক্ষার্থীরা পারে না। এই যে উনি যে কথাটা বললেন, যেটা কোনো পদে নিয়োগ দিতে গেলে এটা সব সময় শোনা যায়। একটা তো হচ্ছে শিক্ষার মান, আর একটা হচ্ছে মিসম্যাচ। কেমিস্ট্রি গ্রাজুয়েট দেখবেন ব্যাংকে চাকরি পেয়েছে। তো এই জিনিস করে তো আর আমরা আগামীতে বেশি দূর এগোতে পারবো না। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতেই হবে যে বাজেটে আমরা কতটুকু, এটাকে বিনিয়োগ বলা ভালো বা না করে, বিনিয়োগ কতটুকু করব, কোথায় করব, কার জন্য করব। এবং এখানে একটা কথা বলি, এখন যেটা বিশাল প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প চতুর্থটা চলছে, 5এরটা 5মটার মানে কাজকর্ম শুরু হয়েছে, এখানে বেশিরভাগ অর্থের যোগান দিয়ে থাকেন আমাদের উন্নয়ন সহযোগী সংগঠন। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমাদের যে উন্নয়ন সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে যে বিশাল একটা ফান্ড প্রোভাইড করা হয়, সেটা অতি সম্প্রতি 50% কেটে দেয়া হয়েছে। কি জন্য? আমরা দেখাতে পারিনি রোড ম্যাপ, যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে যে
যে অনেকটা একটা এর মধ্য দিয়ে গেলাম, কিন্তু তারপরে এত সময়ও আমরা দেখাতে পারিনি। আমি জানি ইউরোপের গভর্নমেন্টগুলো তারাও বলেছে পারবে না। আমি আরেকটা বিষয়ও জানি, যেহেতু আমি ওটার বোর্ডে আছি, আমি তাদেরকে চেষ্টা করেছিলাম বোঝাতে, কিন্তু তারা বলল যে বাংলাদেশ তো রোড ম্যাপই দিতে পারেনি। আমরা যে $59 মিলিয়ন দেব, এটা কি করে তারা খরচ করবেন সেই রোড ম্যাপ? তার মানে সক্ষমতার অভাব আছে আমাদের মন্ত্রণালয়গুলোতে বা সচিবালয়ে যারা এগুলো করে থাকেন, বাজেট প্রস্তুত করেন যারা, সেই সক্ষমতা তারা কি গতানুগতিক ভিত্তিতে চলবেন? এখানে আমি সিম্পল একটা উদাহরণ যদি দেই, মহার্ঘ ভাতা, এটা নিয়ে মহাযজ্ঞ, এবং এটাও সিদ্ধান্ত হয়ে গেছে তারা 15 থেকে 20% পাবেন। অথচ আমার শিক্ষার্থীদের উপবৃত্তি সেই 2004 সালে 100 টাকা ছিল, দয়া করে মনে হয় এখন 150 টাকা দেয়া হয়। এটাকে আমরা 500 টাকার দাবি করেছি। ওইটা তো ইনফ্লেশন অ্যাডজাস্টেড না, সব কিছুতে আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করছি, কিন্তু উপবৃত্তিটা হচ্ছে বিশেষ করে শিক্ষার্থীদেরকে স্কুলমুখী করার একটা বড় প্রণোদনা। মেয়েদের ক্ষেত্রে তো অনেক বড় প্রণোদনা, বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে প্রণোদনা ইত্যাদি। আরেকটা জিনিস সরকার সিদ্ধান্ত নিয়েছেন, স্বাগত জানাবো, সেটা হচ্ছে দুপুরের খাবার কর্মসূচি, মিড ডে মিল। এটাও প্রাথমিক, এটা তো শুধু শিক্ষা না, স্বাস্থ্য, পুষ্টি সবকিছুর মধ্যে।